নমস্কার বন্ধুরা, আমি পায়েল। কাহিনীতে আপনাদের আবারও স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে। কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী নিমাই ভট্টাচার্যের লেখা একটি অসাধারণ ছোট গল্প, সেলিম চিশতি। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। দেওয়ানি আমি এখন আর সম্রাট বিচার করেন না। দেওয়ানি খাসে বীরবলের সঙ্গে পরামর্শও হয় না সম্রাটের। রাজপুত দুহিতা জাহাঙ্গীর পত্নী যোধাবাই তুলসী মঞ্চে প্রণাম করে দেওয়ানি খাসের আসরে আসনও গ্রহণ করেন না। সেসব দিন শেষ, ফুরিয়ে গেছে। ফতেপুর সিকরি এখন মুখ বধির, প্রাণহীন। মিয়া তানসেনের গান শুনে যে রাজপ্রাসাদের মানুষ চঞ্চল হয়ে উঠত, সকালে সন্ধ্যায় চারপাশের গ্রামের মানুষ মুগ্ধ হতো যে সঙ্গীত সম্রাটের সুরে, সে অমৃত কণ্ঠস্বর আর শোনা যায় না। সম্রাট নেই, সম্রাজ্ঞীও নেই। নেই রাজপুত্র, মন্ত্রী, রাজ জ্যোতিষী, গায়ক, সখী, বাইজি, নর্তকী, কেউ নেই। সেনাপতি তো দূরের কথা, একজন সাধারণ সৈন্য পর্যন্ত নেই ফতেপুর সিকরিতে। বুলান দরওয়াজায় আজ আর অশ্বারোহী সৈন্যরা পাহারা দেয় না। তা না হোক, আজও মানুষের কলগুঞ্জনে মুখরিত হয় ফতেপুর সিকরি। প্রাণহীন এই প্রাসাদ, তার পুরনো দিনের স্মৃতি সারা দেশের মানুষকে ঘরছাড়া করে, টেনে আনে। সারা বছর ধরে তারা আসে, দেখে, ভাবে, একটু আনমনা হয়ে ফিরে যায়। না, রাজপ্রাসাদ দেখেই ফিরে যায় এমনটা নয়। সবাই আসে শেখ সেলিম চিশতির সমাধিতে, প্রণাম করে, প্রার্থনা করে, শ্বেতপাথরের জালিতে লাল সুতো বাঁধে। শ্বেত শুভ্র নির্মল পবিত্র তীর্থে এসে কামনা বাসনার আগুন ছড়িয়ে যায় সবাই। পাপিয়া, তুমি কিছু প্রার্থনা করে লাল সুতো বাঁধবে না? না। অবাক হয় রঞ্জন। সে কি? এবার একটু কাছে এসে নিবিড় হয়ে পাশে দাঁড়িয়ে চাপা গলায় বলল, শুনেছি সেলিম চিশতির কাছে কিছু চাইলে নাকি পাওয়া যায়। আমিও শুনেছি। তা তুমি কিছু চাইবে না? তোমার কোনো প্রার্থনা নেই? পাপিয়া মুখ ঘুরিয়ে রঞ্জনের দিকে তাকিয়ে বলল, আমি মুখ ফুটে চাইলেই সেলিম চিশতি আমার প্রার্থনা মঞ্জুর করবেন? রঞ্জন ঠিক জবাব দিতে পারে না। না, তা ঠিক নয়, তবুও। সেলিম চিশতি নিশ্চয়ই আমার মনের কথা জানেন। সারা বছর ধরে মানুষের স্রোত বয়ে যায় এই সেলিম চিশতির সমাধিতে। শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, সব সময়, সকাল থেকে সন্ধে পর্যন্ত। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। বিকেল হতে না হতেই সবাই তাজের পথে। বিবর্ণ মনকে একটু রঙিন করবার জন্য আজ সেলিম চিশতির সমাধি ছেড়ে সবাই যমুনা পাড়ে তাজ দেখতে চলেছেন। যখন শেষ দর্শনার্থীদের দল ফতেপুর সিকরির পাহাড় থেকে নিচে নামতে শুরু করেছেন, তখন বিবেক আস্তে আস্তে সেলিম চিশতির সমাধির সামনে এগিয়ে গেল। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, শুধু বছরে একবার একবার আমাকে সেলিম চিশতির সমাধিতে নিয়ে যেও। আমার কাছে আর কিচ্ছু চাও না? না। বিবেক অবাক হয়, একটু ভাবে। সেলিম চিশতির সমাধিতে গিয়ে কোনো কিছু মানত করবে নাকি? না না, সেসব কিছু না। তবে? কিছুই না, শুধু ভালো লাগে। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বিবেকের স্ত্রী। দৃষ্টিটা একটু যেন দূরের দিকে ছড়িয়ে দেয়। খুব ভালো লাগে ওখানে গেলে, মনে ভীষণ শান্তি পায়। বিবেক তাই প্রত্যেক বছর স্ত্রীকে এনেছে। ফতেপুর সিকরিতে এসে আকবরের প্রাসাদ দেখেনি, সারা দিন কাটিয়েছে এই সমাধি মন্দিরে।
বিবেক বাধা দেয় না, কিছু বলেও না, শুধু দেখে, বিভোর হয়ে দেখে আনমনা স্ত্রীকে। হাসতে হাসতে বিবেক বলে, তুমি বোধহয় গত জন্মে সেলিম চিস্তির কেউ ছিলে। বিবেকের স্ত্রী হাসে। হাসছো? হাসবো না? সত্যি বলছি, তুমি ওখানে গেলে এমন বিভোর হয়ে যাও যে আত্মভোলা হয়ে যাও এমন ভাবে, আমার সত্যিই মাঝে মাঝে তাই মনে হয়। সমাধির মুখোমুখি হতেই থমকে দাঁড়ালো। হ্যাঁ গো, আমি তোমাকে বড্ড কষ্ট দিই, তাই না? না না, কষ্টের কি আছে? কষ্ট বই কি, আমার খামখেয়ালিপনার জন্য তোমাকেও তো দুর্ভোগ সহ্য করতে হয়। বিবেক একটু কাছে টেনে নেয় স্ত্রীকে। আমার একটুও কষ্ট হয় না, বরং তুমি প্লিজ আমার উপর রাগ করো না। পাহাড় দিয়ে নামতে নামতে বিবেক বুকের কাছে টেনে নেয় তার স্ত্রীকে। রাগ করব কেন? বিশ্বাস করো, এখানে এলে আমার খুব ভালো লাগে। এখানে না এসে আমি থাকতেই পারি না। মুখ থেকে নয়, যেন অন্তর থেকে কথাগুলো বেরিয়ে এলো। বিবেক যেন সব কথা শুনতে পাচ্ছে। যখন আমি থাকবো না, তখন তুমি এসো। সেলিম চিস্তির সমাধির আশেপাশেই আমার আত্মা ঘোরাফেরা করবে। আমি এখান থেকে কোথাও যাব না, তুমি দেখো। ভাবতে গিয়েই বিবেকের চোখে জল আসে, তবু আস্তে আস্তে এগিয়ে গেল। একবার সেলিম চিস্তির সমাধির দিকে তাকিয়েই দৃষ্টিটা ঘুরিয়ে নিল এপাশ ওপাশ। মাঝপথে আটকে গেল তার চোখ। মনে হলো এই ভদ্রলোককে যেন আগেও দেখেছে বিবেক। এই শেখ সেলিম চিস্তির সমাধিতেই বোধহয়। গত বছর? না না, পরপর কয়েক বছর। একবার বোধহয় এক হোটেলেই উঠেছিলেন ওরা দুজন। টাঙ্কাওয়ালা এসে ভদ্রলোককে ডাক দিল, সাহাব চালিয়ে, রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছে। ভদ্রলোক ঘুরে দাঁড়াতেই বিবেক যেন চিনতে পারল। কিছু বলল না, মনে মনে ভাবল, শেখ সেলিম চিস্তির কাছে ইনিও কিছু গচ্ছিত রেখেছেন নাকি। তুফান এক্সপ্রেসের কামরায় দুজনের দেখা। টুন্ডুলা পার হবার পরেই আলাপ হলো। বিবেক জিজ্ঞাসা করল, আপনি কি প্রায় দিল্লি আসেন? কেন বলুন তো? মনে হয় পরপর কয়েক বছর আপনাকে ফতেপুর সিক্রিতে দেখেছি। ফতেপুর সিক্রি মানে শুধু সেলিম চিস্তির সমাধিতেই যায়। হ্যাঁ হ্যাঁ, সেলিম চিস্তির সমাধিতেই দেখেছি। এবার রঞ্জন জানতে চাইল, আপনিও বুঝি প্রত্যেক বছর এদিকে আসেন? একটু শুকনো হাসি হাসল বিবেক, একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আসি মানে আসতে হয় আর কি, না এসে পারি না। কিছু মানত করেছেন বুঝি? না না, কিছু মানত করিনি। সেলিম চিস্তির কাছে আমার আর কিছু চাইবার নেই। তবে আসেন কেন? তুফান এক্সপ্রেস চলছে। কানপুর ফতেপুর পার হয়ে এলাহাবাদ আসে রাতের অন্ধকারে। প্রায় সবাই ঘুমিয়ে পড়েছেন, এদের দুজনের চোখে ঘুম নেই। আচ্ছা রঞ্জনবাবু, মারা যাবার পর আত্মার দেখা পাওয়া যায়? ঠিক জানি না, তবে অনেকে বলেন পাওয়া যায় নাকি। বিবেকবাবু তলিয়ে যান নিজের মধ্যে। বোধহয় মির্জাপুর এলো। রঞ্জন প্রশ্ন করল, আপনি কি অলৌকিক কিছু দেখার আশায় সেলিম চিস্তির সমাধিতে যান? না, ঠিক তা নয়। তবে আমার স্ত্রী বলেছিল মরার পর সেলিম চিস্তির সমাধির আশেপাশেই ও নাকি থাকবে। উনি বুঝি সেলিম চিস্তির ভক্ত ছিলেন? নিশ্চয় ছিল, তা নয়তো প্রত্যেক বছর কেন আসতো? প্রত্যেক বছর আসতেন? হ্যাঁ, বোধহয় সেলিম চিস্তির কাছে মানত করে কিছু পেয়েছিলেন, অথবা। বিবেকবাবু তাড়াতাড়ি ওকে বাধা দিয়ে বললেন, না না রঞ্জনবাবু, ও কিচ্ছু মানত করতো না। চুপ করে এসে বসে বসে কি যেন ভাবত, তন্ময় হয়ে ভাবত।
রাত ওদিকে আরো গভীর হয়। জানেন রঞ্জনবাবু, হঠাৎই আমাদের বিয়ে হয়। আমার স্ত্রী আগ্রাতে ওর ছোট মামার কাছেই ছিলেন। আমার শ্বশুর মশাই ওকে টেলিগ্রাম করে কলকাতায় আনান। ও আসার দুদিন পরেই আমার বিয়ে হয়ে যায়। তারপর বিয়ের পর আমার স্ত্রী আমাকে শুধু একটি অনুরোধ করেছিলেন। তাই নাকি? তা সেটা কি? প্রত্যেক বছর এই সেলিম চিশতির সমাধিতে আনার অনুরোধ করেছিলেন। রঞ্জনের যেন কেমন লাগে শুনতে, একটু ভাবে। আহ আচ্ছা, উনি কি আর্কিওলজিতে ইন্টারেস্টেড ছিলেন? ওর মামা আর্কিওলজি ডিপার্টমেন্টে কাজ করেন। আগে বহুদিন আগ্রা ফতেপুর সিক্রিতেই ছিলেন। হঠাৎ রঞ্জন জিজ্ঞাসা করে, কি নাম বলুন তো? সুধীর, সুধীর সরকার। রঞ্জনের বুক ফসকে বেরিয়ে গেল। সুধীর দা? সুধীর সরকারের নাম শুনতেই রঞ্জনের হৃৎপিণ্ডটা হঠাৎ থমকে দাঁড়ালো। মুখখানা কালো হয়ে গেল। কিন্তু অন্ধকার কম্পার্টমেন্টে বিবেকবাবু বুঝতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, ওনাকে চেনেন নাকি? হ্যাঁ, চিনি। ও আচ্ছা আচ্ছা, আপনিও কি আর্কিওলজি ডিপার্টমেন্টেই কাজ করেন? আর সত্যি কথা বলতে পারল না রঞ্জন। বলল, না। বিবেকবাবু পার্সের ভেতর থেকে একটা ফটো বের করে প্যাসেজের আবছা আলোয় এগিয়ে ধরলেন। রঞ্জনবাবু, আমার স্ত্রীর ছবি। রঞ্জনও ছবি দেখতে চায়নি। ও ছবি ওর মনের মধ্যে অসংখ্য স্মৃতির মালা দিয়ে বাঁধানো আছে। তবু একবার না দেখে পারল না। পাপিয়া। ট্রেন তখন মোগলসরাই স্টেশনে ঢুকছে। রঞ্জন তাড়াতাড়ি সুটকেসটা নিয়ে উঠে দাঁড়ালো। নমস্কার, এখানেই নামবেন নাকি? হ্যাঁ, আসলে আমি একটু বেনারস ঘুরে যাব। ও আচ্ছা, আর আপনার ঠিকানাটা? রঞ্জন হাসল। কোনো দরকার নেই, ওই শেখ সেলিম চিস্তির সমাধিতেই দেখা হবে। বন্ধুরা, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসবো কাহিনীর মঞ্চে। ততক্ষণের জন্য বিদায়।